প্রতিটা দরজার পেছনে লুকিয়ে রয়েছে মানবজাতির সবথেকে কমন ভয়, সাপ। এই গ্রামের লোকেরা কেবল সাপের সাথেই বাস করে না, বরং এরা মুরগির মতো সাপকেও চাষ করে। এই গ্রামটি কেবল 800 জন জনগণ নিয়ে গঠিত, কিন্তু এদের মধ্যে 120টা ফ্যামিলি প্রতি বছরে প্রায় 3 মিলিয়নেরও বেশি সাপ প্রডিউস করে থাকে। আর এই সব কিছুই ঘটছে কেবল 4 স্কোয়ার মাইলের একটি ছোট্ট এলাকার মধ্যে। একটা সময় যখন এই প্রাণীটি এই গ্রামের সবথেকে ভয়ঙ্কর আতঙ্ক ছিল, কিন্তু বর্তমানে এরাই এই গ্রামের প্রতিটা লিভিং রুম, বেডরুমের কমন পোষ্য প্রাণী। এমনকি এখানে 3 বছরের বাচ্চারাও এই ভয়ানক সাপগুলিকে খেলনা হিসেবে আলিঙ্গন করে থাকে। গত 30 বছর ধরে এই গ্রামে প্রায় 100 মিলিয়নেরও বেশি সাপের প্রজনন হয়েছে। বিশ্বব্যাপী সাপ মার্কেটে চীন 70% সাপ সাপ্লাই করে থাকে, কিন্তু 20% সাপ কেবল এই একটা গ্রাম একাই সরবরাহ করে। চীনের এই গ্রামে সাপ চাষের সূত্রপাত হয় 1970-এর দশকের দিকে। সেই সময় এই গ্রামের একজন লোকাল চাষি, যার নাম ইয়াং হোং চং, মেরুদণ্ডের রোগে আক্রান্ত হয়েছিল। ইয়াং চিকিৎসার জন্য তার সমস্ত সঞ্চয়কে ব্যয় করে দেয়, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। ইয়াং হোং খুবই গরিব পরিবার থেকে বিলং করত, এই কারণে তার আরও দামি চিকিৎসার সাহায্য নেবার মতো সমর্থ ছিল না। তাই ইয়াং হোং হতাশ হয়ে একজন ট্র্যাডিশনাল চাইনা মেডিসিন ডক্টরের কাছে সাহায্য চাই। তিনি তাকে একটি ইউনিক ওষুধের প্রস্তাব দেন। বিষাক্ত সাপ ধরে তা দিয়ে মদ তৈরি করে খেতে বলেন। 1970-এর দিকে সাপের ঔষধ ছিল খুবই বিরল আর খুবই ব্যয়বহুল, যা ইয়াং এর সামর্থ্যের বাইরে। ইয়াং ঠিক করে সে নিজে সাপ ধরবে আর তা দিয়ে বাড়িতেই ওষুধ বানিয়ে খাবে, কারণ তার কাছে আর কোনো অপশন ছিল না। ভাগ্যক্রমে তার গ্রামের বাড়ির আশেপাশে প্রচুর বিষাক্ত সাপ বাস করত। ইয়াং এই সাপগুলিকে ধরে এর সাহায্যে মেডিসিন বানিয়ে নিয়মিত খেতে থাকে, আর আশ্চর্যজনকভাবে সে উপলব্ধি করতে পারে যে তার রোগ ধীরে ধীরে কমে আসছে। কিন্তু ধারাবাহিকভাবে 3 বছর ধরে সাপ ধরার প্র্যাকটিসের মধ্য দিয়ে ইয়ং সাপ ধরাতে দক্ষ হয়ে ওঠে, আর এই সাপগুলিকে লোকাল ব্যবসাদারদের কাছে বিক্রয় করে দিত। সেই সময় চীনে বিষাক্ত সাপের অনেক ডিমান্ড ছিল, তাই সে এই সাপগুলিকে অনেক চড়া মূল্যে বিক্রয় করত, যা তার রেগুলার আয়ের থেকে কয়েকশো গুণ বেশি। কিন্তু কন্টিনিউ সাপ ধরতে থাকার কারণে একটা সময় ওই গ্রামে সাপের সংখ্যার পতন দেখা দেয়। সাপ না খুঁজে পায়, ইয়াং খুব চিন্তিত হয়ে পড়ে। কিন্তু একদিন হঠাৎ তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে। সে ঠিক করে এদের প্রজনন ঘটিয়ে সাপের চাষ করবে। 1985 সালে নিজের গ্রামের বাড়িতে সাপের ফার্ম খোলার জন্য তার সমস্ত সেভিংকে ইনভেস্ট করে দেয়। শুরুর দিকে সে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়, কিন্তু সে ধীরে ধীরে তার ভুল থেকে শিক্ষা পেয়ে তা শুধরে নিত, আর খুব দ্রুত সে সাকসেসও হয়ে যায়। ইয়াং প্রথমের দিকে একটি মাত্র প্রজাতির সাপ নিয়ে ফার্মিং করত, কিন্তু ধীরে ধীরে সাপেদের প্রজাতির সংখ্যা বাড়াতে শুরু করে, আর সে অনেকগুলি ফার্ম খোলে যেখানে সে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপেদের চাষ করত। উষ্ণ আর্দ্র জলবায়ু আর প্রচুর বৃষ্টিপাতের কারণে এই জায়গাটি সাপেদের প্রজননের জন্য একটি পারফেক্ট এলাকা ছিল। ইয়াং এর লাভজনক ব্যবসা দেখা দেখি আশেপাশের গ্রামবাসীরাও এই সাপ চাষের ব্যবসায় নেমে পড়ে, আর এভাবে ধীরে ধীরে সাপ চাষের কম্পিটিশন বাড়তে থাকে। বর্তমানে চীনের এই জ্যাজাং প্রদেশে অসংখ্য গ্রাম রয়েছে যারা সাপের চাষ করে। কিছু ফার্মার এখানে রেস্টুরেন্টের স্পেশাল ডিশের জন্য সাপ চাষ করে, অনেকে সাপের মদ তৈরি করার জন্য সাপের চাষ করে। আবার ইয়াং এর মতো অনেক ফার্মার রয়েছে যারা ট্র্যাডিশনাল ওষুধ শিল্পের জন্য সাপের চাষ করে থাকে। একটা সময় ছিল যখন এই গ্রামের লোকেরা সামান্য অর্থ উপার্জনের জন্য লড়াই করত, কিন্তু বর্তমানে ইয়াং এর এই বিজনেস মডেলের জন্য তারা প্রতি বছরে হাজার হাজার ডলার উপার্জন করে থাকে। তার এই ইউনিক আইডিয়াটির কারণেই এই গ্রামটি বর্তমানে চীনের শীর্ষ সাপের কেন্দ্রে পরিণত হয়। বেশিরভাগ চাষ করা সাপগুলিকে মেডিসিন ফ্যাক্টরিতে ডেলিভার করা হয়, যেখানে সাপের লিভার আর পিত্তকোষের সাহায্যে ঔষধ তৈরি করা হয়। এছাড়াও এই গ্রামে সাপের চাষ হয় বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করার জন্য, যেমন আমেরিকা, জাপান, সাউথ কোরিয়া। আর এদের স্কিনগুলিকে ফ্রান্স, ইটালিতে এক্সপোর্ট করা হয় লাক্সারি ব্র্যান্ডেড প্রোডাক্ট বানানোর জন্য। স্নেক ফার্মিং এর এই লাভজনক ব্যবসা দেখে এখানের অসংখ্য চাষিরা তাদের সবজির জমিতেই পার্মানেন্ট সাপ চাষ শুরু করে দেয়, আর তারা প্রতি মাসে প্রায় 1 লক্ষ ইউয়ান অর্থ উপার্জন করে থাকে। সাপ চাষ একটি লাভদায়ক ব্যবসা হওয়ার মূল কারণ হলো এর কোনো অংশই অপচয় হয় না, এর প্রতিটা পাটকেই বিক্রয় করা যায়। সাপের সবথেকে মূল্যবান পাট হলো এদের বিষ। এদের বিষের প্রতি গ্রামের মূল্য প্রায় 450 থেকে 750 ডলার। সবথেকে বেশি ডিমান্ডেড আর হাই প্রাইস সাপ হলো নবজাত রেড ব্র্যান্ডেড স্নেক। যখন এই সাপগুলোর বয়স 1 সপ্তাহ হয়, ফার্মাররা এগুলিকে ঔষধ কোম্পানিদের কাছে বিক্রয় করে দেয়, কারণ এই সময় সাপগুলির মেডিসিনাল ভ্যালু অনেক হাই হয়ে থাকে। অন্যান্য বিষাক্ত সাপ যেমন কালো ডোরাকাটা সাপ, বিশেষ করে ভাইপার, এদের বিষাক্ত বিষের কারণে এই সাপগুলোর রেট অনেক হাই হয়ে থাকে। চীনের নাগরিকরা সাপকে বিভিন্ন রোগের প্রতিকারের জন্য ট্র্যাডিশনাল মেডিসিন হিসাবে ব্যবহার করে থাকে। এদের মাংস, কাঁটা, বিষ, তেল, চামড়া, ব্লাড, পিত্তকোষ সবকিছুকেই তারা রোগের ঔষধ বলে মনে করে। সাপের তেলকে তারা ত্বকের সমস্যা আর পোড়ার জন্য ব্যবহার করে থাকে। সাপের ওয়াইনকে তারা মনে করে সেই সব রোগকে আরোগ্য করতে পারে, যা এমনকি মডার্ন মেডিসিনও পারে
না। আমরা ইয়াং এর কেসে এটা দেখেছি, তার রোগের বিরুদ্ধে এটা কার্যকর প্রমাণিত হয়েছে, যা তাকে সাপ চাষ করতে মোটিভেট করেছিল। ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন অনুযায়ী সাপের ওয়াইন রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায়। বেশিরভাগ চাইনিজরা অ্যালকোহল ড্রিঙ্ক করার পূর্বে স্নেক লিভার পিল ক্যাপসুল খেয়ে থাকে। তারা বিশ্বাস করে স্নেক লিভার পিল অ্যালকোহল থেকে লিভার ড্যামেজকে রক্ষা করে থাকে। এখানে সাপের স্যুপ অসুস্থ ব্যক্তিদের জন্য একটি কমন ডিশ। সাপের স্কিনকে দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয়। শরীরের ব্যথা আর জয়েন্টের সমস্যা থেকে মুক্তি পেতে চাইনিজরা বিশ্বাস করে সাপের ব্লাড হচ্ছে সবথেকে বেস্ট মেডিসিন। সাপের হাড়কে যক্ষা রোগ আর দুর্বলতা সাহায্যকারী মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়। আর সাপের পিত্তকোষকে মনে করা হয় জ্বর কমিয়ে দেয় আর দৃষ্টিশক্তিকে উন্নতি করে। চীনে আধুনিক চিকিৎসা পদ্ধতি শুরু হয় ইংরেজ মিশনারিদের সাহায্যে, কিন্তু অষ্টাদশ শতাব্দীর পূর্বে চীনের একমাত্র চিকিৎসা ব্যবস্থা ছিল ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, যেখানে হার্বাল মেডিসিনের সাথে বিষাক্ত সাপেরও সাহায্য নেওয়া হতো। বর্তমানেও চীনে এই ট্র্যাডিশনাল চিকিৎসার পদ্ধতি খুবই জনপ্রিয়। এমনকি চীনের মূল ভূখণ্ড হংকংয়ে 65% বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রোগের প্রতিকার হিসেবে ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতিতেই বিশ্বাস করে থাকে। শুধু তাই নয়, সমীক্ষায় দেখা গেছে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরেও প্রায় 50% মানুষ চীনের এই ট্র্যাডিশনাল চিকিৎসার সাহায্য নিয়ে থাকে। কিন্তু বন্ধুরা, সাপ চাষ যতটা লাভদায়ক ব্যবসা, তার থেকেও বেশি রয়েছে এই ব্যবসায় জীবনের ঝুঁকি। প্রতিটা মিনিট সাপের কামড়ের ভয় আর মানসিক যন্ত্রণা অপ্রতিরোধ্য। এই কারণে অনেক স্নেক ফার্মার একবার বিষাক্ত সাপের কামড় খাওয়ার পরে সাপ ফার্মিং পুরোপুরিভাবে ছেড়ে দেয়। বেশিরভাগ চাষিরা রবারের গ্লাভস পরেই সাপ হ্যান্ডেলিং করে থাকে, কিন্তু এমন কিছু সময় রয়েছে যেখানে তাদের খালি হাতে সাপের গায়ে হাত দিতে হয়। তারা সিম্পলি রিস্ককে অ্যাকসেপ্ট করে নেয়। শুধুমাত্র বিষাক্ত সাপের কামড়ই বিপজ্জনক নয়, এমন কিছু অবিষাক্ত সাপ রয়েছে যাদের কামড়ে টিটেনাসের মতো গুরুতর সংক্রমণ দেখা দেয়। বেশিরভাগ স্নেক ফার্মার সাপের কামড় খাওয়ার পরে ইমিডিয়েটলি হসপিটালে ছোটে না, পরিবর্তে তারা নিজেরাই বিষ বের করার চেষ্টা করে, ক্ষত জায়গাটিকে ওয়াশ করে নেয় আর ট্র্যাডিশনাল মেডিসিনের সাহায্য নিয়ে থাকে। এর ফলে আরও গুরুতর জটিলতায় তারা জড়িয়ে পড়ে, কারণ হার্বাল ট্রিটমেন্ট মডার্ন মেডিসিন কেয়ারের মতো সবসময় কাজ করে না, ফলে অনেক সাপ চাষি মারা যায়। আর যারা হার্বাল ট্রিটমেন্টে বেঁচে যায় তাদের অনাবরত মানসিক চাপ নিয়ে ফার্মিংয়ের কাজ করতে হয়। আর দীর্ঘমেয়াদী এই যন্ত্রণা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা এমনকি কোনো ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনও ফিক্স করতে পারবে না। উদাহরণ হিসাবে এই স্নেক ফার্মারের ঘটনাটিকেই দেখুন। যখন এই চাষিটিকে সাপে কামড় দেয়, সে ভয়ের সঙ্গে সঙ্গে তার আঙুলটিকে কেটে ফেলে আর কাটা আঙুলটিকে সঙ্গে নিয়ে 50 মাইল ট্রাভেল করে হসপিটালে অ্যাডমিট হয়। কিন্তু যখন ডাক্তাররা ওই ব্যক্তিটির কাটা আঙুলটিকে নিয়ে পরীক্ষা করে, তারা দেখে সাপের বিষটি খুব একটা স্ট্রং ছিল না, মানে তার আঙুল কাটার কোনো প্রয়োজন ছিল না। চাইনিজ ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী প্রায় 40% রোগী প্রপার হেল্পের পূর্বে সেলফ ট্রিটমেন্ট শুরু করে দেয়। যেমন অনেকে আঙুল কেটে ফেলে, অনেকে আবার বিষ রিমুভ করার জন্য স্কিন পুড়িয়ে ফেলে, কাটা জায়গাকে দড়ি আর তার দিয়ে টাইটভাবে বেঁধে ফেলে আর ক্ষত জায়গা থেকে বিষ চুষে বের করে নেয়। কিন্তু এই পদ্ধতিগুলোর কোনোটিও কার্যকর নয়। চীনে সাপের ফার্মিংয়ের বিজনেস যতটা সহজ বলে মনে হয়, ততটাই জটিল এর পারমিশন পাওয়া, কারণ সাপ চাষ একটি খুবই ঝুঁকিপূর্ণ টাস্ক। এই কারণে ফার্মারদের সর্বপ্রথম প্রয়োজন একটি ওয়াইল্ড লাইফ টেমিং অ্যান্ড ব্রিডিং লাইসেন্স। এই লাইসেন্সটি প্রমাণ করে যে আপনি প্রাণীদের নিরাপদে আর নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। এই লাইসেন্সটি থাকার পরেই তবে আপনি স্নেক ব্রিডিং এর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বেসিক্যালি একটা লাইসেন্স পেতে অন্য একটি লাইসেন্স থাকা জরুরি। সরকার থেকে এত কঠোর আইন চালু করার পেছনে কারণ হলো, পূর্বে অনেকেই ওয়াইল্ড লাইফ টেমিং এর নলেজ না থাকায় অনেকেই কাঠ দিয়ে টেম্পোরারি খাঁচা বানিয়ে সাপের চাষ করা শুরু করে দিত, কিন্তু সাপ বড় হওয়ার সাথে সাথেই এই খাঁচাগুলি থেকে বেরিয়ে পালিয়ে যেত, আর এর ফলে আশেপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ত।